প্রিয় শিক্ষার্থী ও এই মুহূর্তে যারা আমার সাথে সংযুক্ত আছে সবাইকে আজকের অনলাইন ক্লাসে শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সুস্থ আছো, নিরাপদে আছো এবং বই পুস্তকের সাথে আছো। তোমরা এই কোভিড-19 সময় ঘরে বসে থাকবে, ঘরে থাকবে, সুস্থ থাকবে, পাঠ্যপুস্তকের সাথে থাকবে। পাঠ্যপুস্তকের সাথে না থাকলে আমরা পিছিয়ে যাব, আর আমরা কখনোই আশা করব না যে আমরা পিছিয়ে যাব। মোহাম্মদ শাহিনুজ্জামান, প্রভাষক, তথ্য যোগাযোগ প্রযুক্তি, মীর আব্দুল করিম কলেজ, মির্জানগর, মিরপুর, কুষ্টিয়া। আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, আমার সেল ফোন নাম্বার আছে। ক্লাস সংক্রান্ত যে কোনো জটিলতায় সরাসরি যোগাযোগ করা যাবে। বলে রাখি, আমার এই ক্লাসটা প্রতিনিয়তই আমার ফেসবুক আইডিতে, কলেজের ফেসবুক পেজ মীর আব্দুল করিম কলেজ, মির্জানগর, মিরপুর, কুষ্টিয়াতে, যশোর শিক্ষা বোর্ডের ক্লাসরুমে, ইউটিউবে যথারীতি আপলোড থাকে, যেখান থেকে তোমরা খুব সহজেই যে কোনো সময় ক্লাস দেখতে পারো বা ডাউনলোড করে রেখেও দেখতে পারো। যে কোনো জটিলতায় কমেন্ট বক্সে, মেসেঞ্জারে, সেলফোনে বা ইমেলে যোগাযোগ করা যাবে। তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয় কোড 275, একাদশ দ্বাদশ শ্রেণীর তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস থেকে ক্লাস করব। এর আগেও কয়েকটি ক্লাস আমরা তৃতীয় অধ্যায় থেকে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস থেকে করেছি। আজকে ক্লাস করব। আজকে ক্লাস করব সংখ্যা পদ্ধতির ইতিহাস নিয়ে। আমরা জানি যে সংখ্যা পদ্ধতি দিয়ে আমরা প্রতিনিয়ত হিসাব নিকাশের কাজ সমাধা করি। সেই সংখ্যা পদ্ধতি বা সেই সংখ্যা আমাদের হাতে একদিনে একবারেই আসে নাই। নানা প্রতিকূলতার মাঝ দিয়ে, নানা আবিষ্কার, অনেকের ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আমাদের হাতে এই সংখ্যা পদ্ধতি এসেছে, যেখান থেকে আমরা খুব সহজেই হিসাব নিকাশ সংক্রান্ত যাবতীয় কাজ সমাধা করতে পারি। আজকে দেখি যে কিভাবে সেই সংখ্যা পদ্ধতি আমাদের কাছে আসছে। আশা করি এতক্ষণে তোমরা টেক্সট বুক, খাতা এবং কলম সামনে নিয়ে বসছো। আগে বলে রাখি, এই ইতিহাস, এই পাঠ শেষে আমরা যা শিখেই ফেলব, সংখ্যা আবিষ্কারের ইতিহাস সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা লাভ করতে পারব। মানুষের কোনো কিছু গণনা করার চেষ্টা থেকেই সংখ্যার জন্ম হয়েছে। যখন থেকে মানুষ আসলে কোনো কিছু গণনা করতে চায়, তখন থেকে আসলে এই সংখ্যার আবিষ্কার বা এই সংখ্যা আবিষ্কারের প্রয়োজনীয়তা লক্ষ্য করা যায়। আমি তোমাদের স্ক্রিনে একটা ছবি দেখাই। মানুষের হাতের আঙ্গুল যখন আসলে 1, 2, 3, 4, 5 এরকম করে আসলে চিহ্নিত করে গোনার প্রয়োজন বোধ করে মানুষ, তখনই আসলে সংখ্যা পদ্ধতির কথা মানুষের মাথায় আসে। গণনার বিভিন্ন পর্যায়ে মানুষ আঙ্গুল, কাঠি, নুড়ি, পাথর, রশিতে গিরা দিয়ে মাটিতে বা দেওয়ালে দাগ কেটে গণনা কার্য সম্পাদন করেছে। এখনো যারা গ্রামে বাস করো তোমরা, আমাদের অনেক মা বোনরাই আছে এখনো আসলে হিসাব রাখে। অনেকেই দেখবা যে আসলে দড়িতে গিট দিয়ে, যে গোয়ালা যে প্রতিদিন 1 পোয়া করে দুধ নিয়ে যায়, সেইটার হিসাব রাখার জন্য একটা দড়িতে গিট দিয়ে রাখে, অথবা মাটির দেওয়ালে সরিষার তেলের ছাপ দিয়ে একটা করে দাগ দিয়ে রাখে। হয়তো এখন এই প্রচলন নেই বললেই চলে। সেটা আসলে সভ্যতার কারণে, আধুনিক শিক্ষা ব্যবস্থা বা শিক্ষিত হওয়ার কারণে হয়তো এই প্রচলন চলে যাচ্ছে। তবে মানুষ আগে এরকম করে আসলে হিসাব রাখত। আমরা লক্ষ্য করি এভাবে গণনা শিক্ষার জন্য বিভিন্ন সাংকেতিক চিহ্ন, বর্ণ, সংখ্যা ইত্যাদি ব্যবহার করা হয়। সংখ্যা সমূহ পাশাপাশি লিখে তা প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। যখন আসলে
এই চিহ্ন আবিষ্কার হয় বা চিহ্নের প্রয়োজন হয়, চিহ্নগুলোকে পাশাপাশি বসিয়ে আসলে কোনো কিছু প্রকাশ করা হয়। স্ক্রিনে এরকমের ছবি দিয়ে তোমাদের কিছু বোঝানোর চেষ্টা করছি। আশা করি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 বা 9 এরপরে 10, যে দুইটাকে 1 এবং 0 দুইটাকে পাশাপাশি বসিয়ে আরও একটা অর্থ প্রকাশ করার চেষ্টা করা হয়েছে। খ্রিস্টপূর্ব 3400 সালে হায়ারারগ্লিফস চিহ্ন বা সংখ্যা পদ্ধতি ব্যবহারের মাধ্যমে সর্বপ্রথম গণনার কাজ লিখিত সংখ্যা বা চিহ্নের প্রচলন শুরু হয় বলে অনুমান করা হয়। আমরা জানি যে আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের শিক্ষা পদ্ধতি সৃজনশীল শিক্ষা পদ্ধতি, যার কারণে সব জায়গাতে প্রতিটা লাইন আমাদের বুঝে তারপরে আসলে সেই পৃষ্ঠাটা উঠাতে হবে। যেমন বলা আছে খ্রিস্টপূর্ব 3400 বছর, আসলে এটা আনুমানিক, এরকম করে আসলে সংখ্যা পদ্ধতির প্রচলন শুরু হয় বলে অনুমান করা হয়। সেই সময় আসলে কি ধরনের ছিল সেগুলো একটু বোঝানোর চেষ্টা করি। এরপর শুরু হয় মেয়ান পদ্ধতি। তারা ব্যবহার করত একটি 20 ভিত্তিক সংখ্যা এবং 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। একটা ছিল 20 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, আর একটা ছিল 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। দুইটারই আসলে স্ক্রিনে ছবি দিচ্ছি, লক্ষ্য করো, এবং তোমরা খুব সহজেই তোমাদের পাঠ্যপুস্তকে এ ধরনের ছবি দেওয়া আছে, এ ধরনের কথা বলা আছে, তার সাথে মিলিয়ে পড়তে হবে। আমি ক্লাসটা আসলে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব এবং তোমরা চেষ্টা করবে যে এই ধারাবাহিকতায় যে যে বিষয়গুলো আসলে আমি বোঝাতে চেষ্টা করছি সেই বিষয়গুলো একটু বেশি করে ভালো করে দেখার জন্য চেষ্টা করতে হবে। আমরা সরাসরি ক্লাসে উপস্থিত হতে পারছি না, যার কারণে আসলে এই ব্যবস্থা। এখান থেকে আসলে ইঙ্গিত দেওয়া হবে, এখান থেকে বোঝানোর চেষ্টা করা হবে যে তোমরা আসলে কি বিষয় পড়বা এবং কোন কোন বিষয় তোমাদের জন্য আসলে পড়া জরুরি। তাই পুরোটাই যে আমি বলবো যে তোমাদের এখান থেকে সব কিছু হয়ে যাবে এরকম না, তোমাদের চেষ্টা করতে হবে, সমস্যা হলে যোগাযোগ করতে হবে। খ্রিস্টপূর্ব 3400 সালে রোমানরা তাদের নিজস্ব বর্ণমালা ব্যবহারের মাধ্যমে রোমান সংখ্যা পদ্ধতি চালু হয়। এখনো তোমরা হয়তো অনেকেই রোমান সংখ্যা পদ্ধতি বোঝো, কিন্তু সেটা খ্রিস্টপূর্ব, তার মানে যীশু খ্রিস্টের জন্ম থেকে আজকে 2021 সাল, তারও 3400 সাল আগের কথা। সেই সময় থেকে আসলে রোমানরা নিজস্ব সংখ্যা পদ্ধতি চালু করা যায়। সঙ্গত কারণেই বলা যায় যে রোমানরা কিন্তু সভ্যতার দিক থেকে, আবিষ্কারের দিক থেকে অনেক এগিয়ে ছিল। না হলে খ্রিস্টপূর্ব যখন থেকে সাল গণনা শুরুই হয়নি, তারও 3400 বছর আগে তারা আসলে নিজস্ব পদ্ধতিতে গণনা কার্য শুরু করেছিল। খ্রিস্টপূর্ব 4000 সালের দিকে ভারতবর্ষে দশ ভিত্তিক সংখ্যার প্রচলন শুরু এবং ব্যবহারের পণ্ডিতেরা তাদের এই পদ্ধতির উপর ব্যাপক গবেষণা করে 10 ভিত্তিক সংখ্যা প্রকাশের কৌশল ও গণনার প্রবর্তন করে। আমরা ভারতবর্ষ বলতে আমাদের কথাই বলি, আমাদের কথা বাইনারি কি ব্রাহ্মী, হিন্দু, অ্যারাবিক, মেডিলিভিল এবং মডার্ন সব দিয়ে আসলে 10 ভিত্তিক সংখ্যা তখন থেকেই ব্যবহারের প্রচলনের জন্য পণ্ডিতরা চেষ্টা করেন। খ্রিস্টপূর্ব 400 সালে গ্রিসে 27টি গ্রিক অ্যালফাবেটিক নিউ 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি চালু হয়। খ্রিস্টপূর্ব, তার মানে খ্রিস্ট গণনার 400 সালে 27টি গ্রিক অ্যালফাবেটিক নিয়ে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি চালু হয়। আমি সেরকমের একটা ছবি দিয়ে রাখছি, আশা করি তোমাদের পাঠ্যপুস্তকে আছে, তোমরা সেগুলো আরো ভালো করে লক্ষ্য করতে পারবে।
সংখ্যা আবিষ্কারের আরও কিছু ছবি দেওয়া আছে, আমরা লক্ষ্য করতে পারি এবং সেই ছবিগুলো দেখে পাঠ্যপুস্তক থেকে দেখব। দার্শনিক অ্যারিস্টটলের নাম জানি না এমন খুব কম মানুষই আছে। উনি সর্বপ্রথম অসীম এর সংকেত প্রচলন করেন। প্রাচীন ভারতীয় গণিতবিদ পিঙ্গালা শূন্য আবিষ্কারের মাধ্যমে খ্রিস্টপূর্ব ৩য় শতাব্দীতে প্রথম বাইনারি সংখ্যা পদ্ধতির ধারণা দেন। পিঙ্গালা কোথাকার মানুষ? প্রাচীন ভারতীয় গণিতবিদ প্রথমে ৩য় শতাব্দীতে শূন্য আবিষ্কারের কথা বলেন। ১৭ শতাব্দীতে গটফ্রাইড লিবনিজ একটি আর্টিকেলে আধুনিক বাইনারি সংখ্যা সম্পর্কে বিস্তারিত বিবরণ দেন। তিনি আধুনিক বাইনারি পদ্ধতির ০ এবং ১ এর ব্যবহার করেন। কত সালে? ১৭শ শতাব্দীতে গটফ্রাইড লিবনিজ একটি আর্টিকেলে, ওনার একটি লিখাতে আধুনিক বাইনারি সংখ্যা সম্পর্কে বিস্তারিত বিবরণ দেন। তিনি আধুনিক বাইনারি পদ্ধতির ০ এবং ১ এর ব্যবহার করেন। আমি ওনার একটা ছবি দিয়ে রাখছি, আশা করি তোমাদের পাঠ্যপুস্তকে আছে, তোমরা গুগল সার্চ করে ছবি অনেক দেখতে পারো। প্রখ্যাত ইংরেজ গণিতবিদ জর্জ বুল, উনি কি ইংরেজ গণিতবিদ জর্জ বুল ১৮৫৪ সালে সত্য এবং মিথ্যা এ দুই যুক্তি বা লজিকের উপর ভিত্তি করে বুলীয় বীজগণিতের রচনা করেন। সে অনেক পরে ১৮৫৪ সালে প্রখ্যাত ইংরেজ গণিতবিদ জর্জ বুল কি করেন? উনি সত্য এবং মিথ্যা যে যুক্তি বা লজিকের উপর ভিত্তি করে বুলিয়ান বীজগণিত রচনা করেন। আমি বলে রাখছিলাম যে আমাদের শিক্ষা ব্যবস্থা সৃজনশীল শিক্ষা ব্যবস্থা, যার কারণে আমরা কি করব, প্রতিটা লাইন বুঝে যাব। কারণ আমাদের সিলেবাস অনুযায়ী এমসিকিউ ২৫টা প্রশ্ন হবে এবং ২৫টা প্রশ্নেরই উত্তর দিতে হবে। প্রত্যেকটা প্রশ্নের জন্য মান থাকবে ১। সেখানে যদি আমরা আসলে প্রশ্ন উত্তর কম দিতে পারি, সেক্ষেত্রে আমাদের ভালো রেজাল্টের সম্ভাবনা কমে যাবে। তাই আমরা আসলে এই বিষয়গুলো লক্ষ্য করে যাব। বাইনারি সংখ্যা পদ্ধতি আবিষ্কৃত হওয়ার পর বুলীয় বীজগণিতের সত্য এবং মিথ্যাকে বাইনারি ০ ও ১ দিয়ে পরিবর্তন করার মাধ্যমে কম্পিউটারে অঙ্ক কষার সমস্ত গাণিতিক সমস্যা সমাধান করা সম্ভব হয়। ০ ১ দিয়ে পরিবর্তন করার পর আমরা কি করতে পারলাম, কম্পিউটারে যাবতীয় যে অঙ্ক কষা আছে সে সমস্ত অঙ্ক কষা আমরা খুব সহজেই করতে সম্ভব হলাম। ডিজিটাল ইলেকট্রনিক যন্ত্রপাতির লজিক গেটের সংখ্যা পদ্ধতির ব্যাপক প্রয়োগ হয়েছে। তাছাড়া সকল আধুনিক কম্পিউটারের বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়। আমরা আজকে পড়ছিলাম, আমরা ভুলে যাইনি অবশ্যই, আমরা আজকে কি পড়ছিলাম, যে আজকে আমরা পড়ছিলাম সংখ্যা পদ্ধতি। আজকে আমরা পড়ছিলাম হলো সংখ্যা পদ্ধতির ইতিহাস। সংখ্যা পদ্ধতির ইতিহাস নিয়ে কথা বলেছিলাম। আজকে সংখ্যা পদ্ধতির ইতিহাস সম্পর্কে ক্লাসে কতটুকু আমরা অবগত হতে পারলাম, কতটুকু বুঝতে পারলাম, সে বিষয়ের দিকে একটু লক্ষ্য করতে পারি। তোমরা এতক্ষণে পাঠ্যপুস্তকের সাথে আমার ক্লাসটা মিলিয়েছো, আমার সাথে ক্লাস করছো এবং প্রতিটা ক্ষেত্রে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে সংখ্যা পদ্ধতি আমাদের হাতে একেবারেই এভাবে আসেনি, আস্তে আস্তে আমাদের হাতে আসছে। সেই আস্তে মাঝখানে কোথায় কিভাবে কোনটা আবিষ্কার হয়েছে সে সমস্ত কথাগুলো, সাল দিয়ে কে আবিষ্কার করছেন ইত্যাদি বিষয়গুলো বলা আছে। আমরা মূল্যায়ন করতে যেয়ে তোমাদের এখন যদি জিজ্ঞেস করি কে কত সালে বুলিয়ান বীজগণিত রচনা করেন, আশা করি তোমরা এতক্ষণে তোমাদের সামনে যে টেক্সট বুক আছে তার পাতা উল্টানো শুরু করে দিচ্ছ এবং সেখান থেকে দেখার চেষ্টা করছো। দোষের কিছু নেই আমি বলবো, তবে খুঁজে পেতে হবে, খুঁজে দেখতে হবে কত সালে বুলিয়ান বীজগণিত রচনা করেন এবং কে। আমি সময় দেব, তোমরা পাঠ্যপুস্তক থেকে যদি খুঁজে পাও, খুঁজে পেলে খুব ভালো, খুঁজতে থাকো, চেষ্টা করো, আমি অবশ্য প্রশ্নের উত্তরটা
বলে দেবো একটু পরেই। তারপরে বলবো তোমরা একটু চেষ্টা করো যে আসলে সেই প্রশ্নের উত্তরটা কী হবে, খুঁজে পাই কিনা। বুলিয়ান বীজগণিত কী ছিল, কী দিয়ে বুলিয়ান বীজগণিত ছিল, কে আবিষ্কার করলো, কোন সালে আবিষ্কার করলো। আশা করি এতক্ষণে তোমরা তোমাদের বই পুস্তক থেকে, পাঠ্য বই থেকে খোঁজার চেষ্টা করছো এবং এতক্ষণে হয়তো খুঁজে পেয়েও গেছো। যদি না পেয়ে যাই তাতেও দোষের নেই, কারণ প্রশ্নের উত্তরটা আমি এখনই জানিয়ে দেব। ততক্ষণে তোমরা একটু চেষ্টা করো যে আসলে এই প্রশ্নের উত্তরটা কি হতে পারে। আশা করি পেয়ে গেছো, বলার জন্য উদ্গ্রীব আছো। তারপরে আমরা দেখি যে প্রশ্নের সঠিক উত্তরটা কি। প্রখ্যাত ইংরেজ গণিতবিদ জর্জ বুল 1854 সালে সত্য এবং মিথ্যা এ দুই যুক্তি বা লজিকের উপর ভিত্তি করে বুলিয়ান বীজগণিত রচনা করেন। আমরা মনে উত্তরটা পেয়ে গেছি। 1854 সালে প্রখ্যাত ইংরেজ গণিতবিদ জর্জ বুল। ওনার একটা ছবি দেওয়া আছে, তোমরা ছবিটা দেখছো এবং আশা করি মনে রাখার জন্য তোমাদের খুব সুবিধা হবে। তাহলে বুলিয়ান বীজগণিত আবিষ্কার করেন প্রখ্যাত ইংরেজ গণিতবিদ জর্জ বুল। কত সালে? 1854 সালে। সত্য এবং মিথ্যায় দুই যুক্তি বা লজিকের উপর ভিত্তি করে বুলিয়ান বীজগণিত। তাহলে বুলিয়ান বীজগণিত এর ভিতের বিষয়টা কি? সত্য এবং মিথ্যা যুক্তি বা লজিকের উপর ভিত্তি করে, সত্য মিথ্যা যুক্তি এবং লজিকের উপর ভিত্তি করে বুলিয়ান বীজগণিতের প্রচলন শুরু হয়। আমরা বলেছিলাম বসে থাকলে চলবে না, আমাদের পরীক্ষা এক সময় হবে, যে সময় আমরা আর পড়ে কোনো কুল কেনারা পাবো না, যার জন্য আসলে বাড়িতে বসে বসেই পড়াশোনা করতে হবে। আমি যে ক্লাসগুলো নেই সেই ক্লাসগুলোতে আসলে প্রতিনিয়তই তোমরা লক্ষ্য করে থাকো, একটা করে প্রশ্ন দেওয়া থাকে, যে প্রশ্নের উত্তরটা বাড়ি থেকে তৈরি করতে হয়। আজকের তারিখ দিয়ে প্রশ্নটা লিখতে হবে, উত্তরটা। যতবার খুশি বই পুস্তক পড়বো, যতবার খুশি দেখে নেব ক্লাস, তারপরে যখন লিখবো তখন আর ওটা দেখবো না। আমি তোমাদের কাছে এতটুকু আশা করতেই পারি যে আমি যে নির্দেশনাটা দেব সেই নির্দেশনার বাইরে তোমরা যাবে না, তোমরা কখনোই লেখার পরে সেটাকে আর কারেকশন করবে না। আশা করি এই মহামারী কেটে যাবে, তোমাদের সাথে সশরীরে দেখা হবে ক্লাসরুমে, তখন আসলে এই লেখাগুলো আমি সংগ্রহ করব এবং মূল্যায়ন করব। তাই আজকে আবার বলি যে বাড়ির কাজটা কি হবে। আমরা দেখি বাড়ির কাজ, যে আজকে আবার বাড়ির কাজ দিয়ে রাখছি, তোমাদের সাথে খাতা এবং কলম আছে এবং খুব সহজেই সেগুলো তুলে নিতে হবে। আজকের তারিখ দিয়ে বাড়ির কাজটা হলো সংখ্যা পদ্ধতি কি, সংখ্যা আবিষ্কারের ইতিহাস বর্ণনা করো। যে ক্লাসটা করলাম সবই লিখতে হবে, বিষয়বস্তু আরও পাঠ্যপুস্তক আছে সে পড়ে নিতে হবে, কোথায় কোথায় ইঙ্গিত দেওয়া আছে সেগুলো বেশি করে দেখে নিতে হবে, সেইগুলো এর ভিতরে লিখতে হবে। আমরা জানি আমাদের শিক্ষা পদ্ধতি হলো সৃজনশীল শিক্ষা পদ্ধতি, সেখানে উদ্দীপক থাকবে, সেই উদ্দীপক থেকে প্রশ্নকে চিহ্নিত করে আমাদের উত্তর দিতে হবে। তাই আমরা এখন এত ভালো করে পড়ে যাব যে ওই উদ্দীপকে যে ইঙ্গিত দেওয়া থাকবে সেই ইঙ্গিত যেন আমরা খুব সহজেই বুঝতে পারি। তাহলে আজকের প্রশ্ন থাকলো সংখ্যা পদ্ধতি কি, সংখ্যা আবিষ্কারের ইতিহাস বর্ণনা করো। অনেকেই মনে করতে পারে এরকমের প্রশ্নের উত্তর কিন্তু আমাদের পরীক্ষার খাতাতে দিতে হবে না, কিন্তু আমাদের প্রস্তুতি থাকতে হবে যে এমন করে প্রশ্নের উত্তরটা লিখব যাতে এমসিকিউ এর কোনো প্রশ্নের উত্তর বাদ পড়ে না যায়, আবার একইভাবে যেন আমরা সৃজনশীল অংশেরও উত্তর দিতে পারি। যার কারণে আমাদের প্রশ্নের উত্তরটা প্রশ্নটা এইভাবে তৈরি করা আছে, তোমরা সেভাবে আসলে লিখবে। আবারও বলে রাখছি, যে কোনো জটিলতায় কলেজের ফেসবুক পেজ মীর আব্দুল করিম কলেজ মিরপুর কুষ্টিয়াতে এই ক্লাস নিয়মিত আপলোড থাকে। আমার ব্যক্তিগত ফেসবুক আইডিতে থাকে, যশোর শিক্ষা বোর্ডের ক্লাসরুমে থাকে এবং ইউটিউবে থাকে। যে কোনো জায়গার থেকে তোমরা এই ক্লাস বারবার দেখতে পারো এবং যে কোনো সমস্যায় মেসেঞ্জার, ফেসবুকে, কমেন্টে, সরাসরি সেলফোনে ফোন করে ক্লাস সংক্রান্ত যে কোনো জটিলতায় আমার সহযোগিতা চাইতে পারো। এবং
আমি আপ্রাণ চেষ্টা করব তোমাদের সেই সহযোগিতা করার জন্য। আমরা বাধ্য হয়েছি অনলাইনে ক্লাস করতে, আমরা বাধ্য হয়েছি তোমাদের এই পদ্ধতিতে ক্লাসে অংশগ্রহণ করাতে। বিশেষভাবে অনুরোধ করব যে আমরা সারা বিশ্ব আজ পরিস্থিতির শিকার, যার কারণে আমরা আসলে এইভাবে ক্লাস করতে আসছি, যার কারণে আসলে যতটা কষ্ট হোক তারপরেও কিন্তু আমরা কখনোই যেন আসলে এই পদ্ধতিকে এড়িয়ে না যাই। আশা করছি আল্লাহ পাক এই মহামারী তুলে নেবেন। তোমাদের সাথে ক্লাসরুমে দেখা হবে, তখন কথা হবে, এই বাড়ির কাজগুলো সংগ্রহ করা হবে, সেগুলো মূল্যায়ন করা হবে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, নিরাপদে থাকো। বাইরে গেলে অবশ্যই মাস্ক পরে বাইরে যাবে। আজকের মতো সবাইকে ধন্যবাদ।